আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের কলকাতায় রাজ্য বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতি, দলের কেন্দ্রীয় স্তরের সব পর্যবেক্ষক, জেলা সভাপতি এবং বিধায়ক, সাংসদরা উপস্থিত ছিলেন। শুধু ছিলেন না, বিরোধী দলনেতা বিজেপির অন্যতম বড় মুখ শুভেন্দু অধিকারী, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবং এ নিয়েই সুকান্ত মজুমদার মন্তব্য রাখতে গিয়ে বলেছেন যে শুভেন্দু ব্যস্ততম নেতা, তার সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকতে হয়তো স্বচ্ছন্দ বোধ হয় না, আর এজন্য বিতর্ক শুরু হয়েছে সুকান্ত মজুমদারের কথায়। কিন্তু এখানে প্রশ্ন আসছেই যে সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন সেটা কিন্তু সত্যি না হলেও বিতর্কিত। আর শুভেন্দু সাংগঠনিক বৈঠকে যাননি এবং এ নিয়ে যে প্রশ্ন আসবে সাংবাদিকদের তরফ থেকে, সেটাও কিন্তু বিজেপির মাথায় রাখা উচিত ছিল, শুভেন্দু অধিকারীর মাথায় রাখা উচিত ছিল যে রাজ্য বিজেপির সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তা নিয়ে কিভাবে মোকাবেলা করা যায়। নিশ্চিতভাবে বলা যায় এ নিয়ে কোনো ধরনের পরিকল্পনা বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে হয়নি, যার কারণে এভাবে বিতর্ক সৃষ্টি হয়ে গেল। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন এবং দুর্নীতিতে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত। পশ্চিমবঙ্গের মানুষ সততই চাইছেন তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পায় পশ্চিমবঙ্গ। কিন্তু যে কাজটা বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি দলের দ্বারা সম্ভব, সেটা বিজেপি করতে পারছে না। তৃণমূলের প্রতি মানুষ স্থিতিবিরক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং বিজেপি সেই জায়গাটাকে ধরে জান প্রাণ লাগিয়ে লড়াই করতে পারত। কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তৃণমূলের নানা অপশাসন, দুর্নীতি নিয়ে লাগাতার সোচ্চার হচ্ছেন, কিন্তু বিজেপির কোনো নেতা সেভাবে সোচ্চার হচ্ছেন না। এভাবেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপিতে দুর্বলতা রয়েছে, সেই সঙ্গে রয়েছে সাংগঠনিক দুর্বলতা। সেই হিসেবেই পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্বে এখন আনা হয়েছে সুনীল বনশালকে, যিনি মহারাষ্ট্রে, ওড়িশার মতো রাজ্যে সরকারে এনেছেন বিজেপিকে। তাই সুনীল বনশালকে পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে, যাতে যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপি দুর্বল হচ্ছে সেই দুর্বলতা আটকানো যায়। আর এজন্যই বিশেষ বৈঠক, এবং সেই বৈঠকে যে পরিকল্পনা মাফিক বিজেপি সামিল হয়নি, শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি, সেটা পরিষ্কার হয়ে গেছে। সুকান্ত মজুমদারের কথাকে বিতর্কিত বলার আগে বিজেপির শুভেন্দু অধিকারীর বোঝা উচিত ছিল যে তিনি বৈঠকে উপস্থিত না থাকলে যে বিতর্ক হতে পারে এবং সাংবাদিকদের মুখোমুখি হতে হবে সুকান্ত মজুমদারকে, যার কারণেই তাকে কিছু বলতে হবে। যদি একটাই রাস্তা ছিল যে শুভেন্দু অধিকারী ব্যস্ততম নেতা এবং নানা কর্মসূচি তাকে, ঠিক আছে, তিনি 10 মিনিটের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও, 2 ঘন্টার জন্য হলেও সাংগঠনিক বৈঠকে উপস্থিত থেকে বেরিয়ে আসতে পারতেন। তারপর সাংবাদিকদের নিজের মতো করে কর্মসূচির কথা বলে চলে যেতে পারতেন। কিন্তু সুযোগটা সুকান্ত মজুমদারের উপর ছেড়ে দেওয়া হলো, যে সুকান্ত মজুমদার বলতে বাধ্য হলেন যে শুভেন্দু অধিকারী ব্যস্ততম নেতা, সাংগঠনিক বৈঠকে স্বচ্ছন্দ বোধ করেন না। এখানে আরও উল্লেখযোগ্য যে সুকান্ত মজুমদার যে কথা বলেছেন তার জন্য অবশ্যই শুভেন্দু অধিকারী ভাবতে হবে যে তিনি রাজ্যের যেখানেই যান না কেন, সাংগঠনিক ভিত্তিতেই কিন্তু তাকে দলীয় কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি করতে হয়। কারণ যেখানেই তিনি ভাষণ দিন বা কর্মসূচি যান, বিজেপির দলীয় নেতাকর্মীরাই উপস্থিত থাকেন এবং এতে তার সভা সমিতিতে জমায়েত করতে যে বিজেপির সাংগঠনিক সক্রিয়তা প্রয়োজন, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর বোঝা উচিত। যে কোনো রাজ্যের যে কোনো জায়গায় তিনি যান না কেন, বিজেপির সাংগঠনিক তৎপরতা না থাকলে মানুষকে জমায়েত করা সভা সমিতিতে সম্ভব নয়। সেই দিকটা বিবেচনা করে হলেও শুভেন্দু অধিকারীর সাংগঠনিক
সবাই উপস্থিত থাকা উচিত ছিল, যাতে আর কোনো নেতার এভাবে বলার সুযোগ না থাকে। সেই সুযোগটা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, যার কারণেই বিজেপির অন্দরে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলতে পারছেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, লবিবাজি নিয়ে। সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বলেছেন যে সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতার ডাক থাকে না সবসময়, তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। তাছাড়া এখন শুধু নয়, আগে উনি সাংগঠনিক বৈঠকে আসতেন না, হয়তো সাংগঠনিক বৈঠকে উনি স্বচ্ছন্দ বোধ করেন না, কারণ বিজেপির যে সাংগঠনিক বৈঠক অনেক দীর্ঘ হয়, তাছাড়া ওনার অনেক কর্মসূচি থাকে। উনি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা, তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, সময় পাবেন কোথায়? তিনি সাংবাদিকদের কথাকে অনেক পরিণত মানসিকতায় উত্তর দিয়েছেন, কিন্তু ওই যে স্বচ্ছন্দ বোধ করেন না বলেই বিতর্কটা সৃষ্টি হয়েছে, সেটা সুকান্ত মজুমদার বলা যায় বাধ্য হয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী যদি 10 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য সাংগঠনিক বৈঠকে থাকতেন, অন্ততপক্ষে তার বিভিন্ন সভা সমিতিতে বিজেপি যেভাবে সাংগঠনিক তৎপরতার কারণে মানুষ জড়ো করতে পারেন, তার জন্য হলেও শুভেন্দু অধিকারীর বৈঠকে উপস্থিত থাকা উচিত ছিল। আমি বলবো যে সুকান্ত মজুমদার বাধ্য হয়েই এভাবে মন্তব্য করেছেন, কারণ তিনি এও বলে, তার কথাই বোঝা যাচ্ছে যিনি এর আগে সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকেননি। স্বাভাবিকভাবেই দলের সমস্ত বিধায়ক, সাংসদ, পর্যবেক্ষক, প্রাক্তন সভাপতি, জেলা সভাপতি সবাই উপস্থিত থাকেন। এই জায়গায় দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা উপস্থিত না থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের নজরে আসবে এবং বিজেপির নেতাদের মধ্যে নজরে আসবে। স্বাভাবিকভাবেই কূপটা থাকার কথা, এবং সেই কূপের বহিঃপ্রকাশ হিসেবেই হয়তো সুকান্ত মজুমদার স্বাচ্ছন্দ্য বোধ করেন না বিষয়টা বলে দিয়েছেন। এ নিয়ে বিতর্ক অবশ্যই হচ্ছে, কিন্তু বলতে পারি যে শুভেন্দু অধিকারী সেই সুযোগটা দিয়ে দিলেন, না হলে সেই কূপটাও তৈরি হতো না, আর এভাবে সুকান্ত মজুমদার বলতে বাধ্য হতেন না। এবার শোনা যাচ্ছে যে সাংগঠনিক বৈঠকে পশ্চিমবঙ্গের 30% সংখ্যালঘু অঞ্চল ছেড়ে দিয়েছে বুথ কমিটি গড়তে বিজেপি, অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত বুথ কমিটি গড়ার কোনো প্রয়োজন নেই। বাদবাকি 70% বুথ কমিটি তৈরি হোক, এবং তাতে যেন কোথাও জল মেশানো না হয়। আগে যেভাবে রিপোর্ট দেওয়া হতো দিল্লিতে, তাতে জল মেশানো থাকতো, প্রকৃত চিত্র আসতো না। অর্থাৎ বুথ কমিটি থাকুক না থাকুক, কর্মী থাকুক না থাকুক, সদস্য না থাকুক না থাকুক, সত্যটা যেন সুনীল বনশালের কাছে তুলে ধরা হয়, তাহলেই তিনি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন, কোথায় কি প্রয়োগ করা দরকার সেটাই চাইছেন। এতে পরিষ্কার হয়ে গেছে যে এতদিন ধরে পশ্চিমবঙ্গ বিজেপিতে সুকান্ত মজুমদারের সভাপতিত্বে জল মেশানো রিপোর্ট দেওয়া হতো, যার কারণে এভাবে সুনীল বনশাল কড়া নির্দেশ দিয়েছেন, যদি শূন্য থাকে কোথাও বিজেপির কর্মতৎপরতা, তাহলে সেটাই যেন পেশ করা হয় সুনীল বনশালদের কাছে, কোথাও যেন ভেজাল না থাকে, তাহলে সত্যটা ধরা যাবে না, এবং বিজেপি কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, কোন কোন জায়গায় কী পরিস্থিতি রয়েছে সেটা জানা যাবে না, তাই সঠিক পদক্ষেপে নেওয়া যাবে না। আর যদি প্রকৃত সত্যটাই তুলে আনা যায়, রিপোর্টে দেওয়া হয়, তাহলেই সঠিক দুর্বলতা খুঁজে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আর 30% বুথ কমিটি বাদ দিয়েছেন সংখ্যালঘু অধ্যুষিত, পরিষ্কার হয়ে গেছে। সেটা বলা যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বলেছিলেন যে বিজেপির সংখ্যালঘু ভোটের দরকার নেই, বিষয়টা ঠিক সেভাবেই, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে সংখ্যালঘু ভোটের দিকে তারা নজর দিচ্ছেন না, তারা যারা বিজেপিকে ভোট দেবে তাদের জন্যই ভাববে। সেই হিসেবেই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল ছেড়ে দিয়েছে বিজেপি, ছেড়েই শুধু সংখ্যাগুরু ভোটের দিকে নজর রেখেই বিজেপি পশ্চিমবঙ্গে সাংগঠনিক দিক দিয়ে মজবুত করার চেষ্টা করে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে
তৃণমূল কিন্তু এখনও শক্তিশালী এবং দাপটের সঙ্গেই রাজ্যটা শাসন করছে, যদিও অপশাসন এবং দুর্নীতি রয়েছে, কিন্তু বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লবিবাজি জারি রেখেছে। পশ্চিমবঙ্গে সমস্ত মানুষ, এমনকি সাংবাদিকরা এবং সাধারণ মানুষও বুঝতে পারছেন যে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি দুর্বল হচ্ছে, কিন্তু নেতারা সেটা বুঝতে পারছেন না। যেখানে বিরোধী আসনে থেকে ক্ষমতার ধারে কাছে নেই এবং রাজনৈতিক লাভটাও সেভাবে পাচ্ছে না, ক্ষমতায় গেলে রাজনৈতিক লাভটা আরও বেশি করে পাবে, সেই কথাটা বিজেপির শীর্ষস্তরের নেতাদের পশ্চিমবঙ্গে আসছে না। সেটাই আশ্চর্য লাগছে। বিজেপি যদি একেবারে জান প্রাণ লাগিয়ে পশ্চিমবঙ্গে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী হয় এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে তো সবাই ক্ষমতার স্বাদটা উপভোগ করবেন। সেই বিষয়টা পশ্চিমবঙ্গের শীর্ষস্তরের নেতারা যে বুঝতে পারছেন না, সেটাই অবাক লাগছে। তারা বিরোধী হয়েই এভাবে লবিবাজি গোষ্ঠীবাজিতে জড়িয়ে রয়েছেন, তাহলে তারা শাসনে আসবে কী করে? তাহলে তো বিরোধী আসনে থেকে অল্প জনপ্রিয়তা নিয়েই তাদের দুধের স্বাদ গুলে মেটাতে হবে। তারা যদি একত্রিত হয়ে সংগঠনকে মজবুত করে ক্ষমতায় আসতে পারে, তাহলে সবাই কিন্তু ক্ষমতার স্বাদটা ভোগ করতে পারবেন। সেই মানসিকতাটা কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে ধারণ করছেন না, যার কারণেই এভাবে যে কোনো সাংগঠনিক বৈঠক, যে কোনো কর্মসূচি হলেই দেখা যাচ্ছে কি পশ্চিমবঙ্গ বিজেপির ফাটল পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এতে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপিকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন সেখান থেকেও ধীরে ধীরে নামছে, যেটা সত্যিই দুর্ভাগ্যজনক। এবং 26-এর আগে যে বিজেপি শাসনের যাওয়ার মতো অবস্থায় পৌঁছতে পারবে না, এখনই যেন বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।